এখন পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো, বাবারা তোমরা কিন্তু বিরক্ত হয় না প্লিজ। আরোহী মাঝে মধ্যে গেটে তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, আরোহী এসব কেন করেন? আঙ্কেল বলল, আরোহী চায় না এই বাসায় কেউ ভাড়া থাকুক, তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমার কাছে পূর্ব পরিচিত ছিল, যার দরুন তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছে রাখো, মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল, তারপর রুমে চলে গেলেন। পরদিকে রিদিতা বলল, তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? তানিশা বলল, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল সেদিন আর তুই রিজেক্ট করেছিলি। আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি, তোর এই খেত মার্কার চেহারা কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু এই কথাটাই বলেছিল, একদিন রিদিতাও আমাকে ভালোবাসবে দেখে নিস। আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করে জানিস। সেদিনের থেকে তোর পিছনে পিছনে কাঁঠালের আঠার মতো 2-1 বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার চিটটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওর দিকে দিতে হবে, তারপর সেন আমরা সবাই খেতে পারবো। এমন প্যারাই দিত সারাদিন। রিতা বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো ও কেন আমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছে না। চলে গেলেই হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে বলেছি সব, যে তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও তাই করলো, আমাদের ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্য তো এসব ঘটেছে, এসব ভেবে রিদিতা নিজেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আসবে না আর? তানিশা বলল, আর মনে হয় আসবে না। হৃদিতা কথাটা শোনা মাত্রই তার যেন নিমিষে সব আশা শেষ হয়ে গেল। হৃদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে হৃদিতা মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কোথায় আছে না দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বুঝে না, তেমনি রনি চলে যাওয়াতে হৃদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। এদিকে হুট করেই শফিক সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই হৃদিতার মা, একটা খুশির খবর আছে। শফিক সাহেবের স্ত্রী বলল, কি বলো? শফিক সাহেব বলল, রেহেনা আপা আমাদের হৃদিতা মামুনিকে পছন্দ করেছে, বিয়ের কথাও বলেছেন। হৃদিতার মা বলল, ও তার মানে রেহেনা আপার ছেলে নিলয়ের সঙ্গে আমার মেয়ে হৃদিতার মামুনির বিয়ের কথা উঠেছে? শফিক সাহেব বলল, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহেনা আফা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবার পর্ব শেষ করে বলল, হৃদিতা মামুনিকে নাকি রেহেনা আফার পছন্দ হয়েছে, তাই হৃদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চাই। রেহেনা আফার কথা শুনে তার প্রত্যুত্তরে আমি শান্ত গলায় বললাম, আফা আমি আগে আমার মেয়েটার মত শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনিকে কেমন মানাবে? হৃদিতার মা বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে হৃদিতাকেও জানাও সে কি মত দেয়। শফিক সাহেব বলল, হ্যাঁ ভালো একটা কথা বলেছ, আগে হৃদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রী পারভিনের সঙ্গে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়ের মুখটা দেখে বলে উঠল, হৃদিতা? হৃদিতা বলল, জি আব্বু বলো। শফিক সাহেব বলল, মা আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাই তাহলে আমরা এগুলো বিষয়ে এগোতে পারবো। হৃদিতা বলল, আব্বু কি সিদ্ধান্ত নিয়েছ? শফিক সাহেব একটু হেসে বলে উঠল, সিদ্ধান্তটা হচ্ছে আমাদের